সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই মুহূর্তে দূরের এবং কাছের যে যেখান থেকে দেখছো সবার প্রতি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের এখনকার আয়োজন। এই মুহূর্তে আমরা আলোচনা করব ধ্বনি পরিবর্তন। ধ্বনি পরিবর্তনটা নাকি ব্যাকরণের সবচেয়ে কঠিন একটি চ্যাপ্টার শিক্ষার্থীদের কাছে, বিশেষ করে তারা কোনোভাবেই ধ্বনি পরিবর্তনটা বুঝে না। ধ্বনি পরিবর্তন নিয়ে তাদের অনেক অভিযোগ যে স্যার এটা কেন বুঝি না। আসলে এর প্রথম কারণটাই হলো, আমি কথাগুলো বলতেছি, আজকের ক্লাসের জন্য শিটটা লাগবে, সবাইকে শিট লাগবে। আর শিট না থাকলে তোমরা নোট করে নিবা, অথবা পরবর্তীতে এটা ভিডিওটা শুনবা, পজ দিয়ে দিয়ে এই ভিডিওটা তোমাদেরকে শুনতে হবে, ঠিক আছে? শিট লাগবে সাথে, আর শিট না থাকলে তোমাদের লিখতে হবে। এই দুইটার যে কোনো একটা কাজ করতে হবে, পরে এটাই করতে হবে। আর এইটা একদম মুখস্থ করার কোনো বিকল্প নেই। তোমরা খালি বুঝতে যাও, এই বুঝতে গেলে ব্যাকরণ হয় না, আবার কেউ কেউ বুঝতে না গিয়ে মুখস্থ করতে যায়, সেটাও হয় না। প্রথমে তো এই কাজটা করতে হবে, তোমাকে টানা যে কাজটা করতে হবে সেটা মুখস্থ করতে হবে এবং পরে বুঝতে হবে। এই জায়গাটায় ব্যাকরণ হলো, যেমন বলে অর্ধেক নগরী অর্ধেক কল্পনা, ঠিক ওই রকম অর্ধেক নারী অর্ধেক কল্পনা, ঠিক ব্যাকরণ এরকম অর্ধেক মুখস্থ এবং অর্ধেক বোঝা। এখন ধ্বনি পরিবর্তনের শুরুতে যে বিষয়গুলো আলোচ্য বিষয় বোঝার দরকার, সেটা মূল কথাটি হলো ধ্বনি পরিবর্তন দুই রকম, একটা হলো স্বরধ্বনির পরিবর্তন, একটা হলো ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন। আর কোনো কথা নেই। ধ্বনি পরিবর্তন হলো দুই রকম, একটা হলো স্বরধ্বনির পরিবর্তন আর একটা হলো ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন। ওকে, আর কোনো কথা নাই কিন্তু মাথায় রেখো। স্বরধ্বনির পরিবর্তন এখন যদি আগে আসে, পরে আসতে পারে, আবার চলে যেতে পারে। ধ্বনি পরিবর্তন প্রথম কথাই। এখন দেখো, তাহলে আমরা মূল কথাটা শুরু করি। প্রথম কথা তোমাকে মনে রাখতে হবে বা নোট রাখতে হবে, ধ্বনি পরিবর্তনের কোনো নিয়ম নেই, তবে রীতি আছে। ধ্বনি পরিবর্তনের কোনো নিয়ম নেই, কোনো নিয়ম নেই যে এটাই হবে এটাই হতে হবে, বাট রীতি আছে। কীভাবে পরিবর্তন হয়ে গেছে হচ্ছে সেটা একটা রীতি আছে। তাহলে ধ্বনি পরিবর্তনের কোনো নিয়ম নেই, বাট রীতি আছে, প্রথম কথা। দুই নম্বর হলো, ধ্বনি পরিবর্তন শুধু ধ্বনিরই পরিবর্তন, অর্থের কোনো পরিবর্তন হয় না। ধ্বনির পরিবর্তনের কারণে অর্থের কোনো পরিবর্তন হয় না। আর তিন নম্বরে তোমাকে খেয়াল রাখতে হবে, উচ্চারণের দিকে খেয়াল রাখতে হবে, বানানের দিকে, বর্ণের দিকে খেয়াল রাখলে তোমার ধ্বনি পরিবর্তন তুমি করতে পারবে না। তাহলে প্রথম কথাটাই হলো, যে কথাগুলো বোঝাটা সবচেয়ে জরুরি, সেটা হলো ধ্বনি পরিবর্তনের কোনো নিয়ম নেই, তবে রীতি রয়েছে। দ্বিতীয় কথা হলো, ধ্বনি পরিবর্তন হবে, অর্থের কোনো পরিবর্তন হবে না। ধ্বনির পরিবর্তন হবে, অর্থের কোনো পরিবর্তন হবে না। আমি কিন্তু বর্ণ বলিনি। আর তোমাকে খেয়াল রাখতে হবে উচ্চারণের দিকে, বর্ণের দিকে খেয়াল রেখেলে আর যাই হোক তুমি ধ্বনি পরিবর্তন করতে পারবে না, ঠিক আছে? আর শুরুতেই বলেছিলাম ধ্বনি পরিবর্তন দুই রকম হয়, একটা স্বরধ্বনির পরিবর্তন আর একটা ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন। তাহলে ধ্বনি পরিবর্তন কয়ভাবে হবে? দুইভাবে, একটা স্বরধ্বনির পরিবর্তন এবং অন্যটা ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন। এটা গেল একটা। এখন প্রশ্ন হতে পারে, ধ্বনি পরিবর্তনের কারণটা কি? এই ধ্বনির পরিবর্তন, স্যার এই অংশটা যেটুকু বলেছেন এটুকু বুঝেছি, কিন্তু ধ্বনি পরিবর্তনের কারণটা কি? সেই কারণগুলো একটু বলি, একটু শোনো। প্রথম কারণটা হলো ধ্বনি পরিবর্তনের, যে অনেকে দ্রুত উচ্চারণের চেষ্টা করে। দ্রুত এ কথা বলতে বলতে, যেমন আমি দ্রুত বলি, কারণ এত বছর ধরে, 20 বছর ধরে ক্লাস নেওয়ার ফলে, 2 দশক ক্লাস নেওয়ার ফলে যেটা হয়েছে, ওই একই কথা বারবার বলতে 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 এতটাই হয়ে গেছে যে অনেক সময় খেয়ালও রাখতে পারি না যে শিক্ষার্থীদের ওরা লিখতে পেরেছে কিনা, এতটাই দ্রুত হয়ে যাচ্ছে। তো ধ্বনি পরিবর্তনের প্রথম কারণটা হলো দ্রুত উচ্চারণ। দ্বিতীয় কারণ হলো ভৌগোলিক কারণ, ভৌগোলিকগত অবস্থান। তুমি দেখো, একই ইংরেজি ভাষা, তুমি একই রকম একই ইংরেজি, বাট আমেরিকা একটা স্টাইল হয়ে গেল ভৌগোলিক কারণে, আবার তুমি ব্রিটেনে একটা স্টাইল, অস্ট্রেলিয়াতে গিয়ে দেখবা আবার আর এক রকম উচ্চারণ হচ্ছে। একই আরবি সৌদি আরবে একরকম হচ্ছে উচ্চারণটা, আর সেই আরবিটাই মিশরে একরকম হচ্ছে, আবার অন্য অন্য রাষ্ট্রগুলোতে একরকম হচ্ছে। এটা হলো ভৌগোলিক অবস্থানের কারণে, ভৌগোলিক কারণে। ঠিক একই বাংলা, কোথাও পানি বলে, কোথাও হানি বলে, একই বাংলা। কোথাও পেট কাটা মূর্ধন্যস্ব বলে, কোথাও হ্যাট কাটা মূর্ধন্যস্ব বলে, বাট মূর্ধন্যস্বই উচ্চারণটা মূর্ধন্যস্ব, পেট হ্যাট এক কিছুই দরকার নেই বলা। ভৌগোলিক কারণ। 3 নম্বর হলো অজ্ঞতা, না জানার কারণে। বুঝছো, রিক্সাকে রিস্কা বলে, এটা হলো ওরা অধিকাংশ মানুষ এটা না জানার কারণে এইটা হয়। তাহলে স্যার এটা কি কি পরিবর্তন? সেই পরিবর্তনটা কি সেটা আজকে দেখাচ্ছি। 4 নম্বর হলো আঞ্চলিকতা, অঞ্চলভেদেও বিভিন্ন কারণ আছে। একই দেশ কিন্তু অঞ্চলভেদে বিভিন্ন রকম হচ্ছে। 5 হলো অসাবধানতা, সাবধানতা অবলম্বন করার না কারণে কখনো ধ হয়ে যায়, আবার দ হয়ে যায়। বাড়ি এবং বাড়ির মধ্যে তফাৎটা এলোমেলো হয়ে যায়।
আর কারো কারো জিহ্বার জড়তার কারণে বা জিহ্বার সঠিক ব্যায়ামটা না করার কারণেও ধ্বনির পরিবর্তন হয়। আর সবচেয়ে যেটা আরেকটা কারণ হলো এই যে আমরা রেডিওতে যেটা শুনলে দেখবে তোমরা রেডিও আরজেরা যেটা উচ্চারণ করে অতিরিক্ত স্মার্টনেসের কারণে ধ্বনির পরিবর্তন হয়। তাহলে ধ্বনি পরিবর্তনের যে কারণগুলো বলেছি, একটু অতিরিক্ত স্মার্টনেস কোনো সমস্যা না, কিন্তু মাত্রা অতিরিক্ত বা অতিরিক্ত স্মার্টনেস এটা একটি ধ্বনি পরিবর্তনের কারণ। তাহলে কি কি বলেছি একটু লক্ষ্য করো। দ্রুত উচ্চারণ বলেছি, ভৌগোলিক কারণ বলেছি, অজ্ঞতা বলেছি, আঞ্চলিকতা, অসাবধানতা, জিহ্বার জড়তা এবং অতিরিক্ত স্মার্টনেস। তো একটা কথা তোমাকে এই ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে যে আমি বারবার রিপিট করতেছি এই কারণে, বোঝার সুবিধার জন্য এবং লিখতে সুবিধার জন্য। আজকে পুরো আলোচনাটা আমাদের ধ্বনি পরিবর্তন কারণ হবে। এখন তাহলে একটা বলেছি স্বরধ্বনির পরিবর্তন, একটা ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন। আবারও বলছি তোমাকে বারবার উচ্চারণের দিকে খেয়াল রাখতে হবে, বর্ণের দিকে খেয়াল রাখলে তুমি ধ্বনি পরিবর্তন করতে পারবে না। তাহলে সবার আগে আমরা যাচ্ছি স্বরধ্বনির পরিবর্তন। স্বরধ্বনির পরিবর্তন সেই পরিবর্তনটা কি কি? স্বরধ্বনির পরিবর্তনটা এটা আগে মনে রাখতে হবে। তারপর দেখো কত সোজা, স্বরধ্বনির পরিবর্তনটা কত সোজা। সবার আগে যেটা হয় স্বরাগম, এটা সবাই পারে, সব ছেলেমেয়েরা, এই জায়গাটায় কোনো সমস্যা নাই। স্বরাগম কি হলো? স্বরাগম। এখন দেখো এই যে স্বর যদি আদিতে আসে তাহলে সেটা আদি স্বরাগম হবে, স্বর যদি মধ্যে আসে তাহলে মধ্য স্বরাগম হবে, আর স্বর যদি শেষে আসে তাহলে অন্ত। অন্ত শব্দের অর্থ হলো শেষ। তাহলে স্বর যদি আদিতে আসে তাহলে আদি স্বরাগম, স্বর যদি মধ্যে আসে তাহলে মধ্য স্বরাগম, আর স্বর যদি অন্তে আসে তাহলে অন্ত স্বরাগম। আর শেষ করা সম্ভব না। তো মধ্য স্বরাগমের আরও একাধিক নাম আছে, সেই নামটা আমি আগে পরে শেখাচ্ছি। আগে বেসিকটা অর্থাৎ মৌলিক জায়গাটা আমি আগে শিখিয়ে নিই। যাদের কোনোদিনও ধ্বনি পরিবর্তন হয়নি, আমি কথা দিলাম আজকের পরে আর কারো ধ্বনি পরিবর্তন নিয়ে কখনোই কোনো সমস্যা হবে না। আর ধ্বনি পরিবর্তন এমন একটি চ্যাপ্টার, এটা দেখো জেএসসি, এসএসসি, এইচএসসি, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট খুবই জরুরি, তারপরে প্রাইমারি, হাই স্কুল, নিবন্ধন, ব্যাংক জব, জুডিশিয়াল সার্ভিস এবং সর্বশেষ বিসিএস। বিসিএসে সরাসরি ধ্বনি পরিবর্তন আসে না, তবে অপশনের মধ্যে 3টে অপশনের মধ্যে 4টে অপশন দিয়ে 3টে অপশন ধ্বনি পরিবর্তন দিয়ে একটা সঠিক উত্তর দিয়ে দেয়। এরকম একাধিক উদাহরণ রয়েছে, আমি তোমাকে দেখাবো। এবং আমরা যখন বিগত দিনে এমসিকিউগুলো সলভ করব তখনই তুমি বুঝতে পারবে এখান থেকে কী পরিমাণ প্রশ্ন বিভিন্ন জায়গা থেকে আসছে। তো প্রস্তুতি নাও, আর একটু 10 সেকেন্ড একটি টেকনিক্যালগত কারণে। সবার আগে আমরা শুরু করতেছি। দেখো আমাদের আলোচ্য বিষয় হলো 10 সেকেন্ড। প্রকৃতি ও প্রত্যয় রয়েছে, সংখ্যাবাচক শব্দ রয়েছে। দেখো তাহলে আমরা শুরু করলাম আলহামদুলিল্লাহ। প্রথমে দেখো আদি স্বরাগম। নাম্বার 1 স্বরাগম যদি হয় সেটা 1 নম্বর হলো আদি স্বরাগম, স্বরের আদিতে। এখন শব্দের আদিতে যদি স্বর আসে তাহলে আদি স্বরাগম। যেমন আমি উদাহরণ দিচ্ছি, দেখো এরকম স্পর্ধা, স্পর্ধা। দেখো এইখানে স্পর্ধাকে উচ্চারণ করতে গিয়া এই কথাটা তোমরা কিন্তু কখনো শুনছো আস্পর্ধা? তাহলে আগে একটা আসলো না, এরকম দেখো স্টেশন, স্টেশন, এটাকে আরও করার জন্য স্টেশন, স্টেশন এরকম উচ্চারণ করে একটা রস্যি আসছে না। তাহলে এই যে আদিতে যদি স্বর আসে তাহলে আদি স্বরাগম। বলো কোনো কঠিন মনে হয়েছে? এবার আসো মধ্য স্বরাগম। আমি তোমাদেরকে প্রশ্ন এখন এখানে ভাঙানোর কিছু নাই, যেখানে যেখানে ভেঙে যাবে সেটা করে দেবো।
2 দেখো মধ্য স্বরগম। তাহলে মাঝে যদি স্বর আসে তাহলে মধ্য স্বরগম। যখন তুমি দেখো গ্রাম, আচ্ছা আগে দেখো এই যে ক্লিপ, ক্লিপ উচ্চারণটা আসলে ক্লিপ, ক্লিপ ইংরেজি, কিন্তু উচ্চারণ করে দেখো কি, আবার লয়ের পর একটা রস্যিকার উচ্চারণ করি কি লিপ, কি লিপ, ঠিক আছে। হ্যাঁ, তারপরে তুমি দেখো গ্রাম, এই যে গ্রাম উচ্চারণটা গ্রাম, উচ্চারণ করে কি দেখো গেরাম। এখানে একটা শব্দ কিন্তু মনে রাখতে হবে, এই যে কিন্তু এই একারটা কিন্তু গয়ের আগে না, দেখো উচ্চারণ করি গ এ র আম, হ্যাঁ ড্রাম, এই যে র আ আছে কিন্তু এখানে গয়ের পর একটা এ উচ্চারণ করেছি না, এই যে মাঝখানে এই যে এটা হলো মধ্য স্বরগম গ্রাম। দেখো এটা কিন্তু আবার বলি গয়ের পরে গ এ গে রাম। এখন তুমি যদি এটা আগে উচ্চারণ করো, আগে মনে করো, তাহলে কিন্তু এটা হবে না, এটা এলোমেলো হয়ে যাবে। এবার দেখো 3 অন্ত স্বরাগম, অন্ত স্বরাগম শেষে যদি আসে তাহলে অন্ত স্বরাগম। যেমন দেখো এই যে বেঞ্চ, বেঞ্চ, বেঞ্চি। এখন কেমন কীভাবে হলো দেখো বেঞ্চ ব এ ইয় স, তারপরে এই যে রস্যি কিন্তু ইয়সার পরে ই, বেঞ্চ ই লেখার সুবিধার জন্য সে কিন্তু আগে চলে গেছে, বাট এটা কিন্তু এই রশ্মিটা কিন্তু পরে অন্তে, এই যে অন্তে আসছে, এই জন্য দেখো এই যে সত্য কথা বলবা, সত্য যখন বলবা সে যখন সত্যি হয়ে যাবে, এই রশ্মি কিন্তু তয়ের পরে, তাহলে শেষে যেহেতু রস্যিকার আসছে এটা হলো অন্ত স্বরগম। তাহলে কি দাঁড়াচ্ছে আদি স্বরগম, মধ্য স্বরগম, অন্ত স্বরগম, আদি স্বরগম, মধ্য স্বরগম, অন্ত স্বরগম, ঠিক আছে। এবার দেখো স্বরলোপ, স্বরলোপটা দেখো। এখন দেখো স্বর যদি আদি থেকে লোপ পায় তাহলে আদি স্বরলোপ, মধ্য থেকে লোপ পেলে মধ্য স্বরলোপ, অন্ত থেকে লোপ পেলে অন্ত স্বরলোপ। বলো এটা কঠিন কি? আমি বুঝলাম না। স্বর লোপ সবার আগে দেখো, একটু দেখো ভাইয়া, আদি স্বরলোপ সবার আগে নোট করে নিও আর দেখতে থাকো। আদি স্বর লোপ। এখন আদিতে স্বরলোপ পেলে আদি স্বরলোপ দেখো কিভাবে হচ্ছে। মূল শব্দটা কিন্তু অলাবু, অলাবু, এটা কি এখন জানিই না। অলাবু থেকে কি হয় জানো? লাবু, লাবু, প্রাকৃততে লাবু হয়ে গেল, আর বাংলাতে কি হয়ে গেল? লাউ হয়ে গেল। অলাবু, লাবু, লাউ। এই যে অটা লোপ পেয়ে গেছে, হ্যাঁ, সেই অটা থেকে আদি স্বরলোপ। এরকম আরও আছে, দেখবো তুমি। এটা অনেক মজার একটা শব্দ, গ্রামে বলে উদ্ধার। এই উদ্ধার থেকে কি হয়েছে জানো? ধার। এই যে রস্যু লোপ পেয়ে গেছে, এই জন্য হলো উদ্ধার, ধার, উদ্ধার, উদ্ধার, উধার, উদ্ধার থেকে উধার হয়ে ধার হয়ে গেছিল। এবার যদি দেখো মধ্য স্বর লোপ, মাঝ থেকে যে স্বরটা লোপ পায় সেটা হলো মধ্য স্বর লোপ। যেমন দেখো সুবর্ণ, সেটা কি সুবর্ণ থেকে দেখো সুবর্ণ, এটা রস্যু আছে না, কি হয়েছে দেখো স ব হয়ে গেছে। আচ্ছা এটা আগে একটু তোমাকে ভাঙাই দিই। স উ সু, এখানে স্বর বর্ণ, আচ্ছা এটা তো এমনি বর্ণ। এখন দেখো এইখানে সুবর্ণ, এটা ভাঙাইলাম কিন্তু এমনি, এটা ভাঙানোর জন্য আর কি, এটা বোঝানোর জন্য, এটা ব্র্যাকেটে থাকবে। কি হয়ে গেল? স্বর্ণ। এই যে ব স ব ঠিকই আছে, এই যে রস্যুটা লোপ পেয়ে গেছে মাঝখান থেকে, এই জন্য সে হলো মধ্য স্বরলোপ, সুবর্ণ, স্বর্ণ। তারপরে দেখো
এটাই আপাততই হলো। সোজাগুলো আগে বুঝো, এরপর কঠিনগুলো আর কোনো সমস্যা হবে না, একটা একটা বুঝে নাও। আদি স্বরলোপ, মধ্য স্বরলোপ। গ নাম্বারে দেখো অন্ত স্বরলোপ। অন্তঃস্বরলোপ, অন্তঃস্বরলোপ মানে হলো শেষ থেকে একটা স্বরলোপ পাবে। যেমন দেখো অগ্নি, অগ্নি শেষে এটা বাঙালি কি হয়? অগণ ই। দেখো এটা বাঙালি কে জানো? এটা বাঙালি হয় অগ ন ই, অগণ ই, অগ্নি। কিন্তু এটাকে আমরা কি করছি এটা বোঝানোর জন্য, কিন্তু তুমি একটা লেখা দরকার নাই, এটা বোঝানোর জন্য। কি হলো দেখো আগুন, এই যে দেখো শেষের রস্যইটা লোপ পেয়ে গেছে, যদি এখানে মাঝখানে কিন্তু একটা স্বর আসছেও দেখো, বাট আগুন, অগ্নি আগুন। এবার দেখো সন্ধ্যার ছায়া নামে এলোমেলো হাওয়া। এই যে সন্ধ্যা, এখানে আছে না, এখানে সন্ধ্যা থেকে আরেকটা হলো সো ইয় ঝয় আকার আর কি। এই যে এটা সন্ধ্যা, এটা তোমার না বুঝলেও চলবে, এটা প্রাকৃত। তুমি দেখবে শেষের টেসে দেখো সরকার সা ঝ, সাজ, কারণ ওইটাই দেখো সাজ মাঝখানে পরিবর্তন হয়েছে, সেটা এখন এই মুহূর্তে দরকার নেই, আগে অন্তটা দেখো। এই যে আটা লোপ পেয়ে গেছে, এই জন্য অন্তঃস্বরলোপ। তাহলে কি কি? আদি স্বরলোপ, মধ্য স্বরলোপ, অন্তঃস্বরলোপ। কি সোজা? স্বরাগম স্বরলোপ, আদি স্বরাগম, মধ্য স্বরাগম, অন্তঃস্বরাগম, আদি স্বরলোপ, মধ্য স্বরলোপ, অন্তঃস্বরলোপ। ওকে, একাধিক যে নামগুলো আছে সেটা আমি এখনই শেখাচ্ছি না, সেটা তো আছেই, বাট আমি কারণ বেসিকটা এখন না শিখলে ওইটাই আবার নাম করতে গেলে একসাথে অনেকের জন্য এটা লোড হয়ে যাবে, অনেক একসাথে নিতে পারে না, আগে বেসিকটা শেখো। এরপর দেখো অপিনিহিতি। অপিনিহিতি, অপিনিহিতিটা হলো মূলত ও আচ্ছা হ্রস্বই এবং হ্রস্ব। তোমরা জানো হ্রস্বই সংক্ষিপ্ত হ্রস্বই, আর হ্রস্ব সংক্ষিপ্ত হলো এই যে হ্রস্ব। মূল কথা হলো এর পরিবর্তন, ঠিক আছে? অর্থাৎ এই যে আগের হ্রস্বই বা হ্রস্ব, এটা পরে পরিবর্তন হয়ে গেলে এটাকে অপিনিহিত হয়। তাহলে অপিনিহিতির কাজ হলো রস্যি রস্যি রস্যিকার, রস্যু রস্যকার। যেমন দেখো চারি, চার ই, এই দেখো চারি, এটা বাঙালি কি আগে বুঝে নাও। এটা তো বাঙালিটা তোমরা কিন্তু লিখবা না, আমি এটা বোঝানোর জন্য চারি, কিন্তু আমরা এটা কি বলি দেখো চার, এই যে রশ্মি আগে চলে গেছে, চারি চার। হ্যাঁ, এরকম দেখো মারি, কি হচ্ছে মাইর। হ্যাঁ, তোমরা এখন ক্লিয়ার কিনা আমারে বলো তো? এই যে ভাঙানোর পরে কত ক্লিয়ার নাও, চারি চার, মারি মায়ের। হ্যাঁ, আর একটা আছে দেখো, আচ্ছা একটা রস্যকার একটা দেখি, এই যে সাধু, মূল শব্দ সাধুটা তোমরা জানো। দেখো সাধুটা বাঙালি কি হয়? সা স আ, বাঙাই যেন ভালো করে সব বাঙাই, স আ ধ রস্যু। এখন এটা, এখন সাধু থেকে কি হয় জানো? সাধু থেকে হয়েছে সা উদ, এই যে রস্যুটা আগে চলে আসছে, সাধু সাউদ। বুঝতে পারছো? তাহলে আগে রস্যিকার বা রস্যকার, পরের রস্যি বা রস্যকার যদি আগে চলে আসে তখন এটাকে বলা হয় অপিনিহিতি, একটু আলাদা নিয়ম। তাহলে কি কি গেল? স্বরাগম, আদি স্বরাগম, মধ্য স্বরাগম, অন্তঃস্বরাগম, আদি স্বরলোপ, মধ্য স্বরলোপ, অন্তঃস্বরলোপ, এরপরে অপিনিহিতি। ঠিক আছে, অপিনিহিতি গেল। এরপরে দেখো স্বরসঙ্গীতি। সঙ্গতি তোমরা জানো, সঙ্গতি হলো মিলানো একটার সাথে, যে সঙ্গতিপূর্ণ কথা বলো মানে মিলপূর্ণ কথা বলো, সঙ্গতিটার মানে হলো মিলানো। ঠিক আছে, সঙ্গতি, স্বরসঙ্গতি, স্বরসঙ্গতি, স্বরসঙ্গতি হলো মিলানো, মিল আর কি। এখন দেখো এখানে তোমার তিন রকম, একটা পাচ্ছে তুমি প্রগত পাবে, পরাগত পাবে, মধ্যগত হয়। প্রথমত দেখো তিন রকম, প্রগত,
পরাগত, মধ্যগত, আবার কখনো কখনো অনন্য হবে, অনন্য। প্রগতটা দেখো, তাহলে একটা ধ্বনির প্রভাবে অর্থাৎ একটি স্বরধ্বনির প্রভাবে যখন অন্য একটি স্বরধ্বনির পরিবর্তন হয় সেটাকে বলা হয় স্বরসঙ্গতি। একটি ধ্বনির প্রভাবে যখন অন্য একটি ধ্বনির পরিবর্তন হয় সেটাকে বলা হয় স্বরসঙ্গতি। ঠিক আছে? তো প্রগত যখন দেখবা প্রথমটার কারণে পরেরটা পরিবর্তন হয়েছে সেটা হলো প্রগত, আর পরেরটার কারণে যখন আগে পরিবর্তন হবে, প্রগত মানে শুরু, প্রগত হলো প্রথমটার কারণে যখন পরেরটা পরিবর্তন হবে তখন হবে প্রগত, আর পরেরটার কারণে যখন আগেরটা পরিবর্তন হবে তাহলে হবে পরাগত, আর মধ্যগত হলো যদি মাঝে পরিবর্তন হয় মধ্যগত, আর দুইটার একটাও যদি ঠিক না থাকে তাহলে অনন্য। প্রগত হলো প্রথমটার কারণে পরেরটা হলো প্রগত, পরেরটার কারণে আগেরটা হলো এটা হলো পরাগত, আর মাঝে যদি পরিবর্তন হয় তাহলে মধ্যগত, এবং দুইটাই যদি পরিবর্তন হয় তাহলে অনন্য, সমীভবন, স্বরসঙ্গতি। তাহলে আমরা উপনীতে আলোচনা করেছি। এবার একটু স্বরসঙ্গীতি দেখো। তবে আরেকটি জায়গায় আমরা তোমাদেরকে আলোচনা করব এই যে অসমীকরণটা। স্বরসঙ্গতি দেখো, স্বরসঙ্গতি সবার আগে আমি প্রগত আসি। প্রগত, আচ্ছা লিখে নিই, প্রগত, পরাগত। ভাই একটু ভালো করে খেয়াল করো, এইটা নাকি অনেক সমস্যা। মধ্যগত, অনন্য। প্রগত, পরাগত, মধ্যগত, অনন্য। প্রগত দেখো, এই যে মূলা, মূলা, মূল, ঠিক এরকম। তুলা, তুলো, প্রথমটা ঠিক থাকবে, পরেরটা চেঞ্জ। এই দেখো শিকা, শিখে, শিকা, শিখে। এখন পরেরটার কারণে আগেরটা হবে কি দেখো, পরাগত দেখো, দেশি, দেশি, রসিকা ঠিক থাকবে, পরিবর্তন হবে আগেরটা, দিশি। দেখো লিখে, কি হবে, লিখে, লেখে, এই যে লেখে, এটা ঠিক, পরেরটা ঠিক আছে, চেঞ্জ হলো প্রথমটা। হ্যাঁ, তাহলে এটা হলো কি বলতো, পরাগত, পরেরটার কারণে আগেরটা চেঞ্জ। এবার দেখো মধ্যগত কি হবে, হলো বিলাতি, বিলাতি, এটা কি বলে দেখো, বিলাতি, বিলিতি, এই যে মাঝেরটা চেঞ্জ হলো, এটা মধ্যগত। এবার অনন্য দেখো, মোজা, মোজা, এখন কি হলো, মুজো, এই যে দুইটাই যে চেঞ্জ হয়ে গেল, এটা হলো অনন্য। তাহলে কি কি গেল, প্রগত গেল, পরাগত গেল, মধ্যগত গেল, অনন্য গেল, দুইটাই পরিবর্তন হলো অনন্য। কোনো সমস্যা? কোনো সমস্যা নেই। এবার একটু দেখো অসমীকরণ। সমীকরণ তোমরা জানো, সমীকরণ হলো সমান করে দেওয়া, আর অসমীকরণ গণিতে করেছো যখন সমান হবে না, তো সুবিধা করার জন্য পদের মধ্যে একটা স্বরধ্বনি চলে আসে, পদের মধ্যে সুবিধার জন্য, বুঝতে পারছো, অতিরিক্ত স্বরধ্বনি চলে আসে, সেটা হলো অসমীকরণ। যেমন একই ধ্বনিটা মানে একঘেয়েমিটা দূর করার জন্য, এটা তুমি স্বরাগমের মতোই দিতে পারো, বাট এটা সমীকরণ একটা চমৎকার মিল করার জন্য। যেমন গপ গপ, এটা না বলে গপা গপ, টপ টপ টপা টপ, ধপ ধপ ধপা ধপ, তাহলে একটু দেখো অসমীকরণ। তাহলে কি কি আমরা করেছি দেখো, স্বরাগম করেছি, স্বরলোপ করেছি, অপিনিহিতি করেছি, স্বরসঙ্গতি করেছি, যেটা পরিবর্তন, নিজে পরিবর্তন করে নেয়। এবার দেখো অসমীকরণ, অসমীকরণ পরিবর্তনটা, আমি এই উদাহরণ সংজ্ঞাটা লিখলাম না, সংজ্ঞা দেয়া আছে, তোমরা একটু বুঝে নাও। এই দেখো টপ টপ, টপ টপ কী বলে আমরা বলি, টপা টপ। গপ গপ, কি হলো, গপ গপ, গপা গপ, ঠিক আছে। তাহলে এই হলো তোমার পরিবর্তনটা, অর্থাৎ দুটি পাশাপাশি দুটি শব্দ একই রকম থাকাতে মাঝখানে একটি স্বরধ্বনি আসলে সেটাকে বলা হয় অসমীকরণ। এবার দেখো ভাইয়া চলিত বাংলা স্বরসঙ্গতি, হ্যাঁ একটু স্বরসঙ্গতি দেখবা চলিত ভাষায় যেটা হয় আর কি, চলিত ভাষায়।
সাধু ভাষা থেকে চলিত ভাষায় যে রূপান্তরিত হয় এটা স্বরধ্বনির ক্ষেত্রে সেটা। চলিত বাংলা, চলিত বাংলা স্বর সঙ্গতি। হ্যাঁ, এই যে দেখো চলিত বাংলা যেটা হয় তোমার আমার যেতে ইচ্ছা করে, এই ইচ্ছা থেকে ইচ্ছে। তারপরে দেখো মিঠা মিঠে, এটা, তারপরে এটা হলো চলিত বাংলা। এখন মজার বিষয় হলো তোমাদের বেশ আছে, এটা যাচ্ছি আমি ব্যঞ্জনে যাবার আগে তোমরা একটু 3টা বিষয় একটু শিখে ফেলবা ভাইয়া। হ্যাঁ, একটু দেখো দেখো কোনো শব্দে যদি ই থাকে, এটাও এগুলোও চলিত ভাষার মতোই, কিন্তু ঠিক ইয়া থাকে। দেখো দুইটা কিন্তু অভিশ্রুতি। অভিশ্রুতিটা কি? অভিশ্রুতি কিছুই না, খালি দেখো এখানে তুমি খালি মনে রাখবা ইয়া থাকলে এ আর উয়া থাকলে ওহ হবে। কোনো শব্দে যদি ইয়া থাকে, ইয়া থাকলে হবে এ, এ কার, এই যে এ, দ্যাট মিন্স একার। আর উয়া থাকলে ও হবে, দ্যাট মিন্স ওকার, যে কোনো একটা। তাহলে ইয়া থাকলে এ, উয়া থাকলে ও, এটা হলো অভিশ্রুতি শব্দের ক্ষেত্রে পরিবর্তন। যেমন করিয়া, করিয়া করে, তাহলে কি হবে? ধরিয়া ধরে। আর উয়া দেখো মাসুয়া, মাসুয়া থাকলে কি হবে? এই যে মেস ও, এই যে ওকার, দেখছো মাসুয়া মেস। তাহলে উয়া থাকলে হবে, ইয়া থাকলে এ, উয়া থাকলে ও। এটুকু মনে রাখলেই তোমার হলো ধ্বনি পরিবর্তন, অভিশ্রুতি হবে। এবারে 4টা গুরুত্বপূর্ণ নিয়ম শেখাবো একেবারেই। এ পর্যন্ত কোনো ঝামেলা নাই। ধরো আমি আবার রিপিট করব। এবার দেখো ভাইয়া, একটা হলো অশ্রুতি আছে, বশ্রুতি আছে, রকার লোপ আছে, হকার লোপ আছে। একটু যাচ্ছ দেখো, দেখো প্রথমে দেখো রকার, রকার লোপ। কোনো শব্দ থেকে র পরিবর্তন হলে, র ধ্বনি যদি পরিবর্তন হয় তাহলে রকার লোপ হবে, রকার। দেখো এটা হলো হকার, হকার লোপ। দেখো এখন কার কেন হলো? র বলছে এই জন্য, নাহলে কিন্তু ব্যঞ্জনের সংযুক্ত রূপ হলো র হ অ হকার। দেখো এই যে করলো, এখানে কি হলো না? করলো। মারলো, উচ্চারণটা কিন্তু এগুলো উচ্চারণ, এগুলো বর্ণ। এই যে তুমি যদি মিলাতে স্যার জীবনে তো করলো লেখি নাই, জীবনে তো ধরলো লেখি নাই, জীবনে তো মারলো লেখি না, এটা সেটা হবে না। এই যে দেখো মারলো, এটা উচ্চারণ হবে। শুরুতেই বলেছিলাম ধ্বনিটা উচ্চারণ হবে, উচ্চারণটার পরিবর্তন হবে। হ্যাঁ, কিন্তু তুমি এখানে এটা গ্রামারে ফেলতে পারবে না, তাহলে কিন্তু আর হবে না, কারণ ধ্বনি পরিবর্তন কোনো নিয়ম নেই, রীতি আছে। সেই কথাটা আগেই তোমাকে বলেছি। করলো, করলো, মারলো, মারলো। আর হকার লোপ দেখো, হ কীভাবে লোপ পায়? চাহিল, যেমন চাহিল, চাইল। এই যে রশ্মি আছে, রশ্মি দেখো চাইল। গাহিল, গাহিল, গাইল, এটা হলো হকার লোপ। একটা হলো রকার লোপ, একটা হলো হকার লোপ। ঠিক আছে, ওকে। এবার দেখো মজার বিষয় হলো একটা আছে অশ্রুতি, আর একটা হলে বশ্রুতি। একটা অশ্রুতি, একটা বশ্রুতি। অশ্রুতি আর বশ্রুতি। যেমন মা আমার, এটা কি হলো জানো? মা আমার। আমরা কি হয় উচ্চারণটা মামার হয় না, মামার হয়ে যায়, কিন্তু উচ্চারণ কি মাইয়া আমার, মাইয়া আমার। তুমি দেখো তোমার একটু দেখাচ্ছি, মাইয়া আমার, মায়া, এরকম মা আমার, মাইয়া আমার। উচ্চারণ দেখো
এম এ ওয়াই এ, মায়া মায়া আমার হয়। হ্যাঁ, তারপরে বশ্রুতি দেখো, বশ্রুতিটা কীভাবে হচ্ছে, এই যে দেওয়া, উচ্চারণ কি দেওয়া, ডি ডি ই ডি ই ডব্লিউ এ, এখানে ডব্লিউ, অর্থাৎ একটা ওয়াইয়ের মতো সেমি ভাওয়েল, ওয়াইয়ের মতো উচ্চারণ হয়। ধনী বিজ্ঞানী মোহাম্মদ আবদুল্লাহ উচ্চারণ করেছিলেন, মাই আমার দেওয়া থোয়া দেওয়া, দেখো রি ওয়া থোয়া ওয়া, ডব্লিউ একটা উচ্চারণ, ওয়াই বা ডাব্লু, তাহলে ওয়াইয়ের মতো যখন উচ্চারণ হয় তখন অন্তঃস্থর মতো, আর ডাব্লু হলো বয়ের মতো, এটাকে অন্তঃস্থ ব বলেছে, এটা এখন বাংলা এটা নাই, উঠিয়ে দিয়েছে। তাহলে অয়ের মতো উচ্চারণ হয় যে মায়ে আমার, হ্যাঁ ময়না ময়না, দেখো লিখতেছি কিন্তু ম অ না, অনেক স্বাদের ম অন্তঃস্থ না, ম না, উচ্চারণ করছি ময় অই ওয়াই ময় না, ওয়াই, এই যে ওয়াইয়ের মতো উচ্চারণ করি, এটাকে অশ্রুতি বলে। আর ডাব্লু দাওয়া থোয়া নাওয়া খাওয়া ওয়া ওয়াও, ডাব্লুর মতো উচ্চারণ হলে সেটা বশ্রুতি হয়। আবারও বলি, এটা লেখার মতো না, এটা কিন্তু উচ্চারণ হলো। ধ্বনির ক্ষেত্রে সুবিধার জন্য যখন একটা ওয়াইয়ের মতো উচ্চারণ হয়, মাঝখানে পিচ্ছিল, হ্যাঁ, তখন অশ্রুতি বলা হয়। আর যখন ডাব্লুর মতো উচ্চারণ হয় ডাব্লু, তখন এটা কী হবে, এটাকে বলা হয় বশ্রুতি। অশ্রুতি এবং বশ্রুতি একদম সোজা, কিন্তু বাট না জানার কারণে ছেলেমেয়েরা এটাকে একদম কঠিন করে ফেলে। তাহলে রকার লোপ গেল, হকার লোপ গেল, অশ্রুতি বশ্রুতি। এবার আমরা গুরুত্বপূর্ণ কিছু নিয়মে চলে যাব, ঠিক আছে? আরও কিছু গুরুত্বপূর্ণ, এটা ব্যঞ্জনের ক্ষেত্রে চলে যাচ্ছি। তোমাদের আমি জানি একটু মনোযোগ দিলে, যদি একটু মনোযোগী হও এই ক্ষেত্রে, আর ধ্বনি পরিবর্তনে সারা জীবন আটকাবেন, একটু মনোযোগী হতে হবে। আর টানা এটা 10 বার শুনবা, ভিডিও শুনবা, লিখবা, শুনবা, লিখবা, শুনবা, লিখবা। আমি একদম সাজিয়ে গুছিয়ে নিয়ে এসেছি, বইয়ের মতো করে আমি আর বলিনি, তোমাদের মতো করে একদম সাজিয়ে গুছিয়ে নিয়ে আসছি। দেখো, এবার দেখো সমীভবন, এবার ব্যঞ্জন ধ্বনির পরিবর্তনটা আসতেছে। ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন, দেখো, লক্ষ্য করো, সেটা হলো এখানে প্রগত আছে, পরাগত আছে, অনন্য আছে। প্রগত সমীভবনটা হলো ব্যঞ্জন ধ্বনির এই যে পরিবর্তন, একটার কারণে একটা, ওটা ছিল স্বর, এটা এখন দেখো প্রগত কি, যদি প্রথমটার কারণে পরেরটা পরিবর্তনের পর প্রগত, পরেরটার কারণে হলো প্রগত, যদি দুইটাই হয় তাহলে অনন্য, ঠিক আছে? দেখো প্রগত সমীভবন, সবার আগে সমীভবন, দেখো প্রগত সমীভবন, প্রগত, দেখো তুমি উদাহরণ দিচ্ছি, চক্র, চ কয়রা ফলা চক্র, সে কি হয়ে গেল চক্র, চক্ক, দেখো চক্ক, চ কয় ক চক্র, চক্র, র দেখো চক্র, চ ঠিক আছে, চক্র, চক্র না হয়ে রটা লোপে চক্র দুইবার, এটা কিন্তু ভাঙা লিখে দেখো, আবার ভালো করে বুঝাচ্ছি, চক্র, এটা মূল শব্দ কিন্তু এটা চক্র, এটা র বাদ দিয়ে এখানে ক দুইবার হচ্ছে চক্র, এখানে বক্র, বক্ষ, তারপরে আরও আছে দেখবা, তোমরা আরেকটা দেখো পদ্ম, প দয় মপলা, পদ্ম কি হয়ে গেল পদ্ম, এটা মটা বাদ দিকে দ হয়ে গেল পদ্ম, প্রগত সমীভবন। এবার দেখো প্রগত সমীভবনের পরে পরাগত সমীভবন, পরাগত সমীভবন, তাহলে কী হবে এটার, এবার পূর্বেরটা পরিবর্তন হবে ব্যঞ্জনের, হ্যাঁ দেখো এটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে সন্ধির ক্ষেত্রে। উন্মুখ, দেখো তৎ, এই যে তৎ যোগ জন্য, তৎযোগ জন্য কী হয়ে গেল দেখো তজ্জন্য, তজ্জন্য, এইখানে এটা চেঞ্জ হয়ে গেছে দেখো শুরুতেই, এই যে আগের অংশটা চেঞ্জ হয়ে গেল তজ্জন্য, তারপরে দেখো তৎ যোগ হিত, তৎ যোগ হিত, সবই ঠিক আছে, এই যেটা দেখো খণ্ডতা তদ্ধিত, এই যে আগের অংশটা পরিবর্তন হয়ে গেল,
ততের অংশটা পরিবর্তন হয়ে গেল, মূলত এটা সন্ধির নিয়মে আর কি, সন্ধিটা এরকম হয় সমীভবন নিয়মে। অনন্য দেখো দুটি পরিবর্তন, 3 অনন্য সমীভবন। অনন্য হলো দুটি, যেমন মধ্য দেখো, মধ্য, মধ্য হলো এখানে চেঞ্জ, মাঝ, কোথায় ধ গেল মধ্য, এটা জ গেল দেখো মধ্য, এটা উচ্চারণ করলে হবে এই দেখো মাঝ, ম ধ জ মধ্য। আচ্ছা গেল, এটা বাদ দিলাম, ধরো এই যে মধ্য, কিন্তু জটার কোনো এখানে, এটা তো এখানে ময়াকার হয়ে গেছে, আর ধ পরিবর্তন হয়ে এখানে মাঝ হয়ে গেছে। এবার দেখো তাহলে প্রগত হলো প্রথমটা পরে পরেরটা, আর এটা হলো পরেরটার কারণে, জয়ের কারণে আগেরটা চেঞ্জ হয়ে গেল। এই দেখো জয়ের কারণে আগেরটা, এখানে হিতের কারণে এখানে পরিবর্তন হয়ে গেল। আর অনন্য হলো দুইটি একটু পরিবর্তন হয়ে গেলে এখানে একটা আকারও আসছে, আবার এখানে ধ পরিবর্তন হয়ে গেছে, মাঝ, দুটি পরিবর্তন হয়ে গেলে অনন্য সমীভবন। এবার দেখো আরও মজার বিষয় হলো, একটু লক্ষ্য না করলে কিন্তু হবে না, বিষমীভবনটা দেখো, সমীভবন তাহলে পরিবর্তন, আর বিষমীভবন হলো বিষমীভবন। বিষমীভবন হলো বি থাকলে কিন্তু মূর্ধন্য হয়ে যাবে, সমিতের দন্তস্ব, কিন্তু বি উপসর্গ আসলে এটা দন্তস্বটা মূর্ধন্য হয়ে যাবে। ঠিক আছে, দেখো দুটি সমবর্ণের যদি একটি লোপ পায় তাহলে সেটা বিষমীভবন, দুটি সমবর্ণের একটি লোপ পেতে হবে। যেমন এই যে লাল, লাল আছে না, লাল কি হয়ে গেল দেখো নাল, এই যে একটা পরিবর্তন হয়ে গেল, এটা হলো তোমার দেখো শরীর, 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 ঠিক আছে, এই রটা ল হয়ে গেল শরীর, তাহলে এটা হলো তোমার কি হয়ে গেল বলো তো, বিষমীভবন। আর ব্যঞ্জন চ্যুতি দেখো, ব্যঞ্জন চ্যুতি কি হয়ে গেল, বড় দাদা, বড় দাদা কি হলো বড়দা, একটা লোপ হয়ে গেল ব্যঞ্জন চ্যুতি। হ্যাঁ, ছোট দাদা, ছোটদা, দেখো এই যে বউ দিদি, আমরা কি বলি বৌদি, একটা লোপ পেয়ে গেল যে। ঠিক আছে, তাহলে বিষমীভবন হলো দুটি সমবর্ণের একটি লোপ পেলে, দুটি সমবর্ণের একটি পরিবর্তনকে বলা হয় বিষমীভবন। আর ব্যঞ্জন চ্যুতি হলো কোনো ব্যঞ্জন লোপ পেলে হলো ব্যঞ্জন চ্যুতি। দুটি সমবর্ণের একটি যদি পরিবর্তন হয়, দুটি সমবর্ণের একটি পরিবর্তন হলে বিষমীভবন, আর যদি একটি ব্যঞ্জন লোপ পেয়ে যায় সেটা হবে ব্যঞ্জন চ্যুতি। এবার দেখো তাহলে ব্যঞ্জন চ্যুতি বুঝলাম, এবার দ্বিতীয় ব্যঞ্জন বুঝবো। কথা জোর দেওয়ার জন্য বলে না, এই তুমি সকাল সকাল চলে আসবা, আরে সকাল হয়ে গেছে তুমি এখনো ঘুমাচ্ছ, এটা বলা হয় ব্যঞ্জন দ্বিত্ব বা দ্বিত্বতা। দ্বিত্ব ব্যঞ্জন, ব্যঞ্জন দ্বিত্বতা বা দ্বিত্ব ব্যঞ্জন। যেমন দেখো সকাল, 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 সকাল সকাল। তারপরে দেখো পাকা, পাকা ধানে মই দিয়েছি, সে কী হবে বলো তো, পাক্কা, সকাল সকাল, পাকা পাক্কা, এটা হলো তোমার দ্বিত্ব ব্যঞ্জন। ঠিক আছে, আমি আরও করব। এবার দেখো ব্যঞ্জন বিকৃতি কী, তাহলে তাহলে কী কী গেল তোমার, এই যে সমীভবন গেল, বিষমীভবন গেল, তারপরে তোমার কি গেল, দ্বিত্ব ব্যঞ্জন গেল, ব্যঞ্জন চ্যুতি গেল। এবার দেখো ব্যঞ্জন বিকৃতি, সেটা কি, যদি শব্দের মধ্যে কোনো সময় ব্যঞ্জন পরিবর্তন হয়, নতুন একটা ব্যঞ্জন সৃষ্টি করে, শব্দের মধ্যে কোনো ব্যঞ্জন পরিবর্তন হয় নতুন একটি ব্যঞ্জন সৃষ্টি করে, সেক্ষেত্রে ব্যঞ্জন বিকৃতি বলে। আচ্ছা, এটা হলো আর একটা মজার বিষয় আছে, তুমি দেখো অন্তর্হতি। তাহলে ব্যঞ্জন বিকৃতি একটু মুছে ফেলি। ব্যঞ্জন বিকৃতি, ব্যঞ্জন বিকৃতি। আবারও দেখো ব্যঞ্জন বিকৃতি হলো কোনো ব্যঞ্জন, যে কোনো একটা ব্যঞ্জন এটা পরিবর্তন হয়ে যাবে। যেমন দেখো কপাট,
কপাট কি বলেছি বলো তো? কবাট। তাহলে প পরিবর্তন হয়ে ব হয়ে গেল, কবাট। হ্যাঁ, তারপরে দেখো ধোপা, ধোপা সে কি হয়ে গেল? ধয়কারে ধো, বয়কারে বা, পর জায়গা ব হয়ে গেল, সেটা হলো তোমার ব্যঞ্জন ধোবা। কবাট থেকে কপাট বলি, ধোবা, সরি। এই যে দেখো মূল শব্দটা হলো ধোবা, ধোবা থেকে কি হয়ে গেল? ধোপা হয়ে গেল। এখন বলি আমরা ধোপা বলি না, বলো কবাট, কপাট। হ্যাঁ, মূল শব্দটা কবাট, কবাট থেকে বলি কপাট। এখন বুঝতে পারছো? এই কবাট থেকে বলি কি, মূল শব্দটা কবাট, এখন আমরা বলি কি জানো? কারার এই লৌহ কপাট ভেঙে ফেল, মূল শব্দটা ছিল ধোবা, সেটা হলো ধোপা। এই যে পরিবর্তনটা হয়ে গেল, সেই পরিবর্তনটাই হলো তোমার ব্যঞ্জন বিকৃতি। ঠিক আছে, এবার দেখো ধ্বনি বিপর্যয়। ধ্বনি বিপর্যয় কি? ধ্বনি বিপর্যয়টা হলো কিছুই লোপ পাবে না, কিছুই হবে না, খালি একটা জায়গার ধ্বনির জায়গাটা পরিবর্তন করে ফেলবে, স্থানটা পরিবর্তন করে ফেলবে, হলো ধ্বনি বিপর্যয়। ধ্বনি বিপর্যয়, ধ্বনি বিপর্যয়টা তুমি দেখো, এই যে লাফ, এই লাফ দিস কেন লাফ, এটাকে বলা হয় ফাল, ফাল ফরজ। আমি ফাল ফরজ কে লা। এবার দেখো রিক্সা, রিক্সা সে হবে কি জানো? রিস আকারটা ঠিক থাকবে, দেখো সে হবে রিস্কা। আমি ছোটোবেলায় আমি বলতে শুনছি আমার প্রতিবেশীদের কাউকে কাউকে রিস্কা। ঠিক আছে, এবার গেল এবং লাস্ট যেটা দেখো অন্তর্হতি, মজার বিষয় অন্তর্হতি। অন্তর্হতি সেটা কি? অন্তর্হতিটা কাকে বলে? অন্তর্হতি হলো পদের মধ্যে কোনো ব্যঞ্জন ধ্বনি লোপ পায়, যদি মাঝখান থেকে কোনো ব্যঞ্জন লোপ পেলেই অন্তর্হতি হবে, কোনো ব্যঞ্জন লোপ পেয়ে যাবে, কোনো পরিবর্তনের কোনো বালাই নেই। দেখো ফাল্গুন, এটা বাঙালে এটা কী হবে? ফাগুন। স্যার কী হবে বলে এটা বুঝেন আগে। দেখো ফাল্গুন বাঙালে। আচ্ছা আরেকটা লিখে নিই। আচ্ছা এটা দেখো তাহলে অন্তর্হতি মাঝখান দিয়ে লোপ কী হবে? ফ আ, ফ আ। দেখো ল, ভালো করে বুঝে নাও, ল, গ রস্যুকার, রস্যু ন, এটা হলো ফাল্গুন। ফাগুন হয়ে গেল কি? ফ আ, গ রস্যু ন, ফাগুন। তাহলে ফ আ গ উ ন, মাঝখান থেকে যে এই লটা লোপ পেয়ে গেছে, মাঝখানের থেকে কোনো ব্যঞ্জন লোপ পেয়ে গেলে সেটাকে বলা হয় অন্তর্হতি। তাহলে আমরা কি কি পড়েছি একটু লক্ষ্য করো, তোমরা টানাটা দেখবা। শুরুতে ধ্বনি পরিবর্তন নিয়ে আলোচনা করছিলাম, ধ্বনি পরিবর্তনের কোনো নিয়ম নেই, তবে রীতি আছে। খুব মনোযোগ দিয়ে শোনো টানা। 2 নম্বরে যেটা আমরা বলেছি ধ্বনি পরিবর্তনের কারণটা কি বলেছি? দ্রুত উচ্চারণ বলেছি, অসাবধানতা বলেছি, ভৌগোলিক কারণ, জিহ্বার জড়তা, অজ্ঞতা, স্মার্টনেস, আঞ্চলিকতা। এরপরে ধ্বনি পরিবর্তনের ক্ষেত্রে 2টা গুরুত্বপূর্ণ নোট বলেছিলাম। অর্থ পরিবর্তন হয় না, তবে উচ্চারণ এবং খেয়াল রাখতে হবে উচ্চারণের দিকে, বর্ণের দিকে, অর্থের দিকে খেয়াল রাখলে কিন্তু হবে না। এবারে দেখো তারপরে কি বলেছি, ধ্বনি পরিবর্তন 2 ভাবে হয়, একটা স্বরধ্বনি পরিবর্তন, ব্যঞ্জন ধ্বনি পরিবর্তন, আর কোনো পরিবর্তন নেই স্বর আর ব্যঞ্জনের। এবার স্বরধ্বনি পরিবর্তনগুলো বলছি, স্বরাগম এবং স্বরাগমকে কী বলেছি দেখো, আদি স্বরাগম, মধ্য স্বরাগম, অন্ত স্বরাগম। স্বরলোপ, স্বরলোপ কী বলেছি? আদি স্বরলোপ, মধ্য স্বরলোপ, অন্ত স্বরলোপ। এরপরে বলেছি অপিনীতি বলেছি, তারপরে অসমীকরণ বলেছি, তারপরে স্বরসঙ্গতি বলেছি, প্রগত, পরগত, অনন্য এবং এটা হলো স্বরসঙ্গতি। তারপরে চলিত বাংলার স্বরসঙ্গতি বলেছি, সাধু ভাষা থেকে চলিত ভাষা হয়ে যাবে। তারপর আমরা অভিশ্রুতি দেখাইলাম, ইয়া থাকলে এ হবে, ও থাকলে ও হবে, আর কিছুই না। তারপর আমরা কী শিখি তোমাদের? রকার লোভ, হকার লোভ, অশ্রুতি, বশ্রুতি। তারপরে আমরা শিখেছি তোমাদেরকে সমীভবন। সমীভবন কি? প্রগত সমীভবন, পরাগত, অনন্য। তারপরে হলো বিষমীভবন বলেছি, তারপরে ব্যঞ্জনচ্যুতি বলেছি, দ্বিত্ব ব্যঞ্জন বলেছি, ব্যঞ্জন বিকৃতি বলেছি, ধ্বনি বিপর্যয় বলেছি, অন্তর্হতি বলেছি। ব্যঞ্জন বিকৃতি বলেছি, ধ্বনি বিপর্যয় বলেছি, আগেরটা পরে পরে আগে হয়ে গেলে এটা, আর অন্তর্হতি মাঝখান থেকে ঘণ্টা লোপ পেলে অন্তর্হতি। এটুকুই তো, এটুকু খুব বেশি কঠিন মনে হবে? একেবারেই না। এবার আসছো কিছু তোমাদের এখানে শিটে দেয়া আছে, দেখো ধ্বনি পরিবর্তন। দেখো এখানে স্বরাগম আছে, অপিনীতি আছে, অবিচ্যুতি আছে, স্বরলোপ আছে,
হ্যাঁ, তারপরে ওই যে বিপ্রকর্ষ বা স্বরভক্তি রয়েছে, এরপরে বলছি স্বরসংগতি রয়েছে, সমীভবন রয়েছে, বিষমীভবন রয়েছে, তারপরে ধ্বনি বিপর্যয় রয়েছে, অসমীকরণ রয়েছে। এবার আমাদের কিছু বিষয় তোমাদের সাথে একটু শেয়ার করা দরকার, সেই জায়গাটা একটু বলি বলো তো। আচ্ছা, রত্ন থেকে রতন যদি হয়, রত্ন একদম ধ্বনি পরিবর্তন 1 নাম্বার। দেখো রত্ন থেকে রতন, তাহলে কী হবে এটাকে, কোন সূত্রে? স্বরভক্তি, স্বরসংগতি, অপিনীতি, অভিশ্রুতি। আচ্ছা, এটা মধ্য স্বরগম। মধ্য স্বরগমের আর একটা নাম হলো স্বরভক্তি। এটা তোমরা দেখবা বলে আমি আর একটা বলিনি, মধ্য স্বরগমে স্বরভক্তি বলা হয়। তাহলে রত্ন, র মাঝখানে চলে আসছে, এটা অপিনীতি। ঠিক আছে? তারপরে পরের ইকার ও উকার আগে উচ্চারিত হলে কী বলে বলো তো? 4 নম্বর দেখো, পরের ইকার বা উকার আগে উচ্চারিত হলে কী হবে? 4 তোমরা জানো এটা অপিনিহিতি, অপিনিহিতি বলেছি আমরা, অপিনিহিতি। 5 নম্বরে এই অপিনীতির উদাহরণ দেওয়া আছে। তারপরে দেখো ধ্বনি বিপর্যয়ের উদাহরণও রয়েছে 11 নম্বরে। 11 নম্বরটা একটু দেখো ভাইয়া। 11 দেখো, আজি আইজ, পিশাস পিচাস, পাকা পাক্কা, স্কুল 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 হবে না, আজি আইজ এটা অপিনীতি, পাকা পাক্কাটা হলো ওই যে তোমার ব্যঞ্জন দ্বিতীয়তা, স্কুল স্কুল আদি সরগম। মূলত পিশাস যখন পিশাস হয়ে যাবে, হ্যাঁ, তাহলে সেটা হবে ধ্বনি বিপর্যয়, পিশাস। শরীর, শরীর এটিকে কি বলে বলো তো? শরীর, শরীর তোমরা জানো। 12 নম্বর দেখো, শরীর, শরীর। 12 নম্বর, খ নাম্বার দেখো, 12 খ আনসার, বিষমীভবন। বিষমীভবন, বিষমীভবন কাকে বলে বলো তো? যে একটি পরিবর্তনকে, দুটি সমধ্বনি একটি পরিবর্তনকে বিষমীভবন বলে। ফাল্গুন, ফাগুন এটা কি? এটা অন্তর্হতি, আমরা এইমাত্র পড়ছি। ঠিক আছে? কোনটি ধ্বনি বিপর্যয়ের উপর উদাহরণ? 20 নাম্বারটা দেখো, 20 যাও প্লিজ। ধ্বনি বিপর্যয়, আগের ধ্বনি পরে আসলে, পরের ধ্বনি আগে আসলে শরীর, এটা হবে না, শরীর। হংস, হাঁস হবে না, দুর্গা, দুর্গা হবে না। লাভ, ফাল দেখো, গ নাম্বারটা, লাভ যখন ফাল হবে এটা হলো তোমার ধ্বনি বিপর্যয়ের উদাহরণ। খুব বেশি কঠিন মনে হলো তোমাদের কাছে? আগেই বলেছিলাম যে এই লেকচারটা একটা ছোট একটা লেকচার, একেবারেই ছোট, গ্রামারের সবচেয়ে ছোটো লেকচার। এর সাথে আরেকটা দিলেও দুটো একসাথে নেওয়া যেত। যেহেতু আমাদের সবগুলো লেকচার অনেক বড় বড় ছিল, সবগুলো লেকচার বড়, কখনো 1.5 ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত হয়ে গেছে। এটা আমরা তোমাদেরকে সংক্ষেপে বুঝিয়ে দিলাম। তোমরা আর আমি লিখলে, উদাহরণ দিলে আরও ব্যাপকভাবে দেওয়া যেত। আগে এই অংশটা তোমরা যেটুকু শিখেছি, মৌলিক অংশটা তোমরা শিখো, শেখার পরে বাকি উদাহরণের বন্যা বয়ে যাবে, আর একাধিক যে নামগুলো রয়েছে সেটাও পারবে। কিন্তু এই অংশটা রিকোয়েস্ট করি হাইলি, আগেই বেশি বুঝতে যাবে না, আগে সব করতে যাবে না, তাহলে কিন্তু এলোমেলো হয়ে যাবে। সারা জীবন শব্দ ধ্বনি পরিবর্তন যেভাবে হয়নি, বাকি জীবনে কিন্তু হবে না। আগে আমি যেটুকু করছি এইটুকু করো। তারপরে তুমি দুধ 1 কেজি পরিশ্রম করে মাখন বানাও, পুকুরে ছাড়ো, সমুদ্রে ছাড়ো, ভেসে থাকবে। আগে এটাকে তৈরি করো, এটাকে ছানা বা মাখন বলা হয়, ক্রিম বলা হয়। এটাকে তৈরি করে নাও, এরপরে এখানে তুমি যাই মিশাবে বীজ দধির সঙ্গে, সেটা সবই দধি হয়ে যাবে। কিন্তু এইটুকু আগে করে নাও প্লিজ। ওকে, আজ বরং এ পর্যন্ত থাক। আবার আগামীতে নতুন কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, তোমাদের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।